শেষ মুহূর্তের গোলে হার পর্তুগালের। বিশ্বকাপ থেকে বিদায় অশ্রুসিক্ত রোনালদোর। কোয়ার্টারে স্পেন, যুক্তরাষ্ট্রকে হারালো বেলজিয়াম, রাতে আর্জেন্টিনার সামনে মিশর। সাভারে এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণ। প্রশাসনের ব্যর্থতাকে দুষলেন নাহিদ ইসলাম। সংসদে গণরায় বাস্তবায়নের তাগিদ, ঐক্য অটুট রাখার জোর। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩টি ভূমিধস। পাহাড়ে অনিরাপদ বসবাসের প্রতি বর্ষায় প্রাণহানি। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গ ঘিরে নীরব চাঁদাবাজি। ময়নাতদন্তের জন্য পদে পদে দিতে হয় টাকা। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালে একই চিত্র, ভোগান্তিতে স্বজনরা। ইরানের পবিত্র ধর্মীয় নগরী কোমে আয়াতুল্লাহ খামেনির জানাজা। শোক মিছিলে লাখো মানুষের ঢল। কাল নেওয়া হবে ইরাকের কারবালায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। আরাধ্যের বিশ্বকাপ না ছুঁয়েই বিশ্বকাপ যাত্রা শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। রাউন্ড অফ 16-এ তাদের বিদায় করেছে স্পেন। যোগ করা সময়ে মেকিল মেরিনোর করা গোলে ১-০ গোলে জিতেল লা রোহা। অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়েন নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলা CR7। আগামী ১১ জুলাই কোয়ার্টার ফাইনালে নামবে স্পেন। ডালাসে শেষ বাঁশি বাজতেই শেষ হলো একটা অধ্যায়। ওই অধ্যায়ে মিশে আছে কারো শৈশব কৈশোর, বেড়ে ওঠা কিংবা ফুটবলের প্রেমে পড়া। আর তাই তো স্পেন জিতলেও ক্যামেরার লেন্স তাক করা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। টানেল পেরোনোর শেষ পর্যন্ত দ্য গ্রেটেস্ট শো অন আর্থে কিংবদন্তির বিদায়। স্পেনের বিপক্ষে আন্ডারডগ হিসেবেই নেমেছিল পর্তুগাল। বিশেষ করে তাদের সাম্প্রতিক ফর্ম বিশ্বকাপ জয়ে ফেভারিটের তকমা লাগাতে পারেনি কখনোই। ৯ মিনিটে লিড পেত স্পেন। দিয়েগো কস্তাকে একা পেয়েছিলেন মিকেল ওরাইজাবাল, তবে স্ট্রাইকারের লক্ষ্যভ্রষ্ট শট বাঁচিয়ে দেয় রোনালদোদের। ১২ মিনিটে প্রথম শট অন টার্গেট রোনালদোর, তবে উনাই সিমনের প্রতিরোধে কর্নারে সন্তুষ্ট থাকতে হয় সেলেকাও শিবিরের। ৪২ মিনিটে নুনো মেন্দেসের শট ডিফ্লেক্টেড হয়ে বারে লেগে ফেরে। প্রথমার্ধে সেটাই ছিল পর্তুগালের পাওয়া সবচেয়ে সেরা সুযোগ। সমতায় শেষ হয় ফার্স্ট হাফ। বল দখলে এগিয়েছিল স্পেন, তবে দুই দলের পার্থক্য ছিল না খুব একটা। মাঝ মাঠে স্পেনকে দাপট দেখাতে দেয়নি পর্তুগাল। দ্বিতীয়ার্ধে ইয়ামালকে আটকাতে গিয়ে চোটে পড়েন নুনো মেন্দেস। ওই খেলোয়াড় উঠে গেলে বড় ধাক্কা লাগে পর্তুগিজ শিবিরে। তার পরিবর্তে নামেন নেলসন সেমেডো। তাতে যেন জীবন ফিরে পান মেন্দেসে বন্দী হয়ে থাকা ইয়ামাল। আক্রমণে ধার বাড়ে স্পেনের, বাধ্য হয়ে পর্তুগাল আনে আরও ২ বদল। ৭৫ মিনিটে সুযোগ পেয়েছিল পর্তুগাল, তবে ব্রুনোর লক্ষ্যভ্রষ্ট শট। স্পেনের পর দ্রুত বদল আনে কৌশলে। নামানো হয় মিকেল মেরিনোকে। ফেরান তোরেসের থেকে পাওয়া বলে পর্তুগালকে বিদায় বলেন তিনি। তাতে চলতি বিশ্বকাপে এখনো কোনো গোল হজম না করে শেষ ৮-এ লা রোহা। প্রত্যাশিত ফুটবল না খেলেও আরও এক ধাপ এগোলো স্পেন। লস অ্যাঞ্জেলেসে তাদের ম্যাচ আগামী ১১ জুলাই। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপ না জিতলেও আন্তর্জাতিক ক্যারিয়ারে কোনো আক্ষেপ নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। বরং কখনোই কিছু না জেতা পর্তুগালকে ৩ শিরোপা জিতিয়েই খুশি এই কিংবদন্তি ফুটবলার। বিশ্বকাপে ইতি টানলেও এখনও সিদ্ধান্ত নেননি নিজের ফুটবল ক্যারিয়ার নিয়ে। এদিকে রোনালদোকে শেষ পর্যন্ত মাঠে রাখার ব্যাখ্যা দিয়েছেন পর্তুগাল কোচ। টেক্সাসে বিধ্বস্ত, ক্লান্ত আর অশ্রুসিক্ত ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে এত সব রেকর্ড, অথচ অধরাই থেকে গেল বিশ্বকাপ শিরোপা। আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ম্যাচ শেষে আনুষ্ঠানিক ঘোষণা, গ্রেটেস্ট শো অন আর্থে ইতি। আন্তর্জাতিকে আর দেখা যাবে কিনা সে সিদ্ধান্ত এখনো নেননি। নিয়তি মেনে নিয়ে রোনালদো জানিয়েছেন পরিবারের সাথে কথা বলবেন তিনি। বিশ্বকাপ অধরা থাকলেও নিজের ক্যারিয়ার নিয়ে আক্ষেপ নেই CR7-এর। বরং মনে করিয়ে দিলেন যা কিছু সম্ভব তার সবকিছুই করেছেন দেশের জন্য। বরং ২০১৬-র ইউরো যে তার কাছে বিশ্বকাপের চেয়ে কম নয় সেটাও মনে করিয়ে দিলেন।
এদিন ৫ বদল আনলেও রোনালদোকে মাঠে রেখেছিলেন মার্তিনেজ। তাতে সাইড বেঞ্চে বিশ্বকাপ মিশন শেষ আগের ম্যাচের গোল স্কোরার গঞ্জালো রামোসের। পোস্ট ম্যাচে এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন এই বেলজিয়ান। যখন আপনার দলের গোল প্রয়োজন তখন রোনালদোকে তুলে নেওয়া যায় না। ৯০ মিনিট খেলার জন্য শারীরিকভাবে সে ফিট। অতিরিক্ত সময় খেলা গড়ালে রামোসকে নিয়ে ভাবতাম। বিশ্বকাপ অপূর্ণ থাকায় আপাতত একটাই মাইল ফলক রোনালদোর সামনে, ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১০০০তম গোল। ক্লাব আর ক্যারিয়ার মিলিয়ে সে সংখ্যাটা এখন ৯৭৬। সাব্বির মিথুন, সময় সংবাদ। বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা তুলে নিয়েও কোয়ার্টার ফাইনালে যেতে পারল না যুক্তরাষ্ট্র। বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল মার্কিনিরা। চার্লস ডিকে টেলরের জোড়া গোল শেষে ৮-এ স্পেনকে পেল বেলজিয়াম। ফুটবল মাঠের ছক নিয়ন্ত্রণ হয়েছে হোয়াইট হাউসের টেবিলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ফোন কলেই নিয়ম ভেঙে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিন বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। তাতেই বেলজিয়ামের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে শুরুর একাদশে ঢুকে পড়েন তিনি, জানিয়ে হচ্ছে সমালোচনা। ঘরের মাঠে বিশ্বকাপে সেরা স্ট্রাইকারকে নিয়ে সিয়াটল স্টেডিয়ামে নামে স্বাগতিকরা। তবে স্টেডিয়ামের ভেতরের থেকে বাইরেই বেশি উত্তপ্ত ছিল বালাগানোর ইস্যুতে। শুরুতে ধাক্কা খায় মার্কিনিরা। ৯০ মিনিটে প্রতিপক্ষের বক্সের মধ্যে সতীর্থ নিকোলাস রাস্কিনের কাছ থেকে বল পেয়ে যান চার্লস ডিকে টেলর। সহজ সুযোগে ১৭ বছর বয়সী এই তরুণ স্ট্রাইকার বল জালে জড়িয়ে বেলজিয়ামকে লিড এনে দেন। পিছিয়ে পড়ে স্বাগতিকরা রেড ডেভিলদের উপর চাপ তৈরি করতে পারছিল না। তবে ৩০ মিনিটে ব্যান্ডন ম্যাচেলে ফাউল করলে ডিবক্সের বাইরে ফ্রি কিক পায় যুক্তরাষ্ট্র। আগের ম্যাচের গোল করা মালিক টিলম্যানের কিক যুক্তরাষ্ট্রের এক ফুটবলারের মাথায় লেগে বলের গতি পরিবর্তন হয়ে জালে জড়ায়। তাতেই স্বস্তি ফিরে আসে মার্কিনীদের ডাগআউটে। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয় মাত্র ২ মিনিট। বেলজিয়ামকে লিড এনে দিতে এবারও এগিয়ে এসেছেন ক্যাটেলার। এরপর দুদলই সুযোগ তৈরি করেছে, তবে বিরতির আগে স্কোরশিটে পরিবর্তন আসেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে শুরু হয় ম্যাচ। তবে ৫৭ মিনিটে ভুল করে বসে যুক্তরাষ্ট্র। গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুলে বল জালে জড়ান হ্যান্স ফানাকান। তাতেই ৩-১ গোলের লিড নিয়ে ম্যাচ থেকে যুক্তরাষ্ট্রকে ছিটকে দেয় বেলজিয়াম। এরপর স্বাগতিকরা চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উল্টো ম্যাচের যোগ করার সময়ে ৩০ মিনিটে রোমেলু লুকাকুর গোলে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। তাতেই ২০০২ সালের পর আবারও কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয় মার্কিনীদের। জিহাদ আল হাসান, সময় সংবাদ। বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষাংশে। এবার অন্য প্রসঙ্গ। সাভারে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এনসিপি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন। সোমবার রাত ৯টার দিকে সাভার পৌর এলাকার তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সভা চলছিল। উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম সহ এনসিপির অন্যান্য নেতারা। সভার এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় কয়েকজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। এখানে প্রথমে লাইট বন্ধ করে দেওয়া হয়। লাইট বন্ধ করে দেওয়ার পরে তখন এই ককটেল মারা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় প্রতিবাদ জানিয়ে সাভার মডেল থানা ঘেরাও করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় নাহিদ ইসলাম বলেন, পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পরে বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়। কয়েকজন ভাই গুরুতর আহত হয়েছে। আমরা এর বিচার চাই। যদি দ্রুত সময়ের মধ্যে এই তদন্ত এবং বিচার নিশ্চিত না করা হয়, তাহলে এখানকার স্থানীয় প্রশাসন এবং এমপি তাকে জবাবদিহিতার আওতায় আমরা ইনশাআল্লাহ। এর আগে বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাস স্ট্যান্ডে জুলাই পদযাত্রা করেন এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রা শেষে এক পথসভায় সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন নাহিদ ইসলাম। বলেন, সংস্কারের পক্ষে জনগণের দেয়া রায় অস্বীকার করার কোনো সুযোগ নেই। সমাবেশ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, লোডশেডিং বন্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিও জানান তিনি। বাংলাদেশের ৭০% মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই সরকার, এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। এ সময় ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাতভর ভারী বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এই মুহূর্তে নগরীর কাতালগঞ্জে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, গত 3 দিন ধরে মুষলধারে ভারী বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। যদিও গত 2 দিন সেরকম পানি উঠেনি, জলবদ্ধতার সৃষ্টি হয়নি, কিন্তু গত রাত থেকে যে আরো ভারী বৃষ্টির ফলে কিন্তু সকাল থেকে চট্টগ্রামের বেশ কিছু যে নিচু এলাকা রয়েছে, বিশেষ করে কাতালগঞ্জ, চকবাজার সব বিভিন্ন এলাকায় কিন্তু পানি হাঁটু সমান পানি উঠেছে, অনেক জায়গায় কোমর সমান পানি উঠেছে। এবং যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এলাকা, বিশেষ করে জিসি মোড়, 2 নম্বর গেট, মোরাতু, এই এলাকায় পানি উঠেনি, তবে আগ্রাবাদ বেশ কিছু এলাকা পানি উঠেছে। কারণ বলা হচ্ছে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে এবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় কিন্তু জলাবদ্ধতা নিরসনে কিন্তু এক মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি সংস্থার সমন্বয়ে কিন্তু টিম গঠন করা হয়েছে। গতকালও কিন্তু মেয়র সেটি বলেছেন, যে কারণে এবার জলাবদ্ধতা হচ্ছে না। কিন্তু গত রাত থেকে যে বৃষ্টি হচ্ছে, এটি সারা দেশে বৃষ্টি হচ্ছে এবং চট্টগ্রামে যে পাহাড়ি ঢল, বিভিন্ন বিশেষ করে শঙ্খ নদী ডুবে গেছে এবং বিভিন্ন গ্রাম অঞ্চল পানি উঠে গেছে। এটি সমস্যা শুধু চট্টগ্রাম নগরীর সব এলাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয়, এবং আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় 330.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি গত 2-3 বছরের সর্বোচ্চ রেকর্ড এবং এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। কারণ 250 থেকে 300 পর্যন্ত মিলিমিটার বৃষ্টিপাত হয়, কিন্তু 330.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সর্বোচ্চ বৃষ্টিপাত বলা হচ্ছে কয়েক বছরের মধ্যে। যে কারণে কিন্তু চট্টগ্রামের এই যে চকবাজার এবং কাতালগঞ্জ এলাকায় পানি উঠে গেছে এবং যে আমার বিভিন্ন জায়গায় দেখছি কোমর সমান পানিও রয়েছে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেহেতু 21টি খাল তার নিজের অর্থায়নে করা হচ্ছে, খনন করা হচ্ছে, সেগুলো বিভিন্ন বাঁধ রয়েছে, সেগুলো বাঁধগুলো প্রসারণ করা হয়েছে, তারপর চলমান কাজ রয়েছে, সেই জন্য কিন্তু পানি উঠছে। এবং যেহেতু সিডিআর পক্ষ থেকে প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতার কাজ শুরু হয়েছে 2017 সালে, সেটি কিন্তু বিভিন্ন সময় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কিন্তু গত বছর থেকে কিন্তু জলাবদ্ধতার হার অনেকটাই কমে এসেছে বলে দাবি করেছে সিটি কর্পোরেশন এবং সিডিএ। এবং যে কারণে কিন্তু প্রতিনিয়ত কিন্তু সিটি মেয়র রাত্রে এবং দিনে বিভিন্ন জায়গায় কিন্তু পরিদর্শন করেছেন। এই মুহূর্তেও কিন্তু তিনি বিভিন্ন চট্টগ্রাম মেডিকেল এলাকায় কিন্তু যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেখানে তিনি পরিদর্শন করে তদারকি করছেন। কারণ তিনি বলা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু জলাবদ্ধতার বিষয়ে নজরদারি রাখছেন এবং তিনি একটি টিম গঠন করে দিয়েছেন, প্রতিমন্ত্রী নানা নির্দেশনা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই 193টি ভূমিধস। পাহাড়ে অনিরাপদ বসবাসের কারণে প্রতি বর্ষাতেই ভূমিধস, প্রাণহানি এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এর ফলে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন রোহিঙ্গারা। অনেক লার্নিং সেন্টারের ঘর পরিত্যক্ত হওয়ায় আশ্রয় নিতে পারছেন না রোহিঙ্গারা। এদিকে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টানা ভারী বর্ষণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঘটছে ভয়াবহ ভূমিধস। একদিনে 33টি ক্যাম্পে ঘটে মোট 193টি ভূমিধস। এতে বাড়ছে প্রাণহানির আতঙ্ক। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় কক্সবাজারে 277 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিক মাত্রার তুলনায় অনেক বেশি এবং অতি ভারী বৃষ্টির সীমা 89 মিলিমিটার ছাড়িয়ে গেছে। এমন বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এতে ভূমিধসের ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। বায়ুচাপের তারতম্য হ্রাসের কারণে প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে এবং এর কারণে আমাদের ভারী বৃষ্টিপাতের যে আশঙ্কা আছে পরবর্তী 3 দিনের জন্য সতর্কবার্তা দেওয়া আছে। এবং এই সময় ভারী বৃষ্টিপাত হলে সেটাতে অবশ্যই যে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা সেটা অবশ্যই থেকে যায়। ক্যাম্প 9 থেকে 15 পর্যন্ত এলাকা সবচেয়ে বেশি ভূমিধস ও দুর্যোগ ঝুঁকিতে রয়েছে। এসব ক্যাম্পে বসবাস করছেন 1,50,000 মানুষ। পাহাড়ে অনিরাপদ বসবাসের কারণে প্রতি বর্ষাতেই ভূমিধস, প্রাণহানি ও ঘরবাড়ি ক্ষয়ক্ষতি ঘটছে। ফলে সবসময় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন রোহিঙ্গারা। আর গড়তে গেলে আর রাখিয়াও বেশি ডর লাগে, জব দিলে বড় ফার বাই যাবে, পঞ্চায়েত আছে লুসানো খান্দা বেশি বাই যাবে, খান্দা বেশি লাগি তো বেশি সমস্যা হয়। এটা আমার তো বেশি ডর লাগে খান্দার মধ্যে। ফায়ার সার্ভিস জানিয়েছে রোহিঙ্গা ক্যাম্পের মাঝি ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিয়মিত সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। মাইকিং করে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের ভারী বৃষ্টিপাতে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে সতর্ক করা হচ্ছে। মাইকিং এবং সচেতন করছি, যদি অতি ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয়, যেন শেল্টারে দ্রুত চলে যায়। এভাবে আমাদের জনসচেতনমূলক কার্যক্রম চলমান ছিল
এবং চলমান আছে। আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে আমরা সর্বোচ্চ প্রস্তুত রেখেছি, আমাদের টিমটাও রেডি আছে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা কাজ করব। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে অর্থ সংকটে ক্যাম্পের অনেক লার্নিং সেন্টার এখন আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আর্থিক সংকটের কারণে লার্নিং সেন্টারগুলো প্রায় এগুলো অবস্থা ভালো না, ফলে আত্মীয় স্বজনের ঘরবাড়িতে কিংবা কিছু কমিউনাল স্পেসে আমরা ওদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। এরই মধ্যে পাহাড় ধসের উচ্চ ঝুঁকিতে থাকা 489টি রোহিঙ্গা পরিবারকে সরিয়ে নিতে কাজ শুরু করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভারী বর্ষণের কারণে 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সবকটি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সোমবার জেলা প্রশাসক সানিউল ফেরদৌস এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই ঘোষণা দেন। এতে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থার ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্ভোগের আশঙ্কা বিবেচনায় জনসাধারণ এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জেলার সবকটি পর্যটন কেন্দ্র আগামী 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। অস্বাভাবিক কিংবা প্রশ্নবিদ্ধ যে কোনো মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ময়নাতদন্ত। কিন্তু সেই ময়নাতদন্তকে ঘিরে খোদ রাজধানীর সরকারি হাসপাতালগুলোতেই চলছে নীরব চাঁদাবাজি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এলে যেন অসহায় হয়ে পড়েন মৃতের স্বজনরা। অভিযোগ রয়েছে, হাসপাতালের ফরেনসিক চিকিৎসক এবং বিভাগীয় প্রধান মর্গ থেকে প্রতি মাসে নেন 30,000 টাকা। রাজধানীর সরকারি হাসপাতালের মর্গের বেহাল দশা নিয়ে খলিলুর রহমানের ছবিতে কামরুল হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। যারা আসে তাদেরকে আমাদের হয়রানি করতে হয়। ফরেনসিকের বড় ম্যাডাম তাকে মাসে 30,000 টাকা করে দিতে হবে। এই 30,000 টাকা আমরা কইতে পাইছি, যারা লাশ নিয়ে আসে অবশ্যই তাদের থেকে নিতে হয় আমাদের। রাজধানীর সরকারি হাসপাতালগুলোর মর্গে ময়নাতদন্ত ঘিরে হয়রানির যেন শেষ নেই। অনিয়ম আর দুর্নীতি এখন অলিখিত নিয়ম। ভুক্তভোগীদের ভাষায় এ যেন মরেও শান্তি নেই। স্বজনদের দাবি, টাকা ছাড়া ময়নাতদন্তের কাজ এগোয় না। পদে পদে মর্গের সহকারীদের দিতে হয় চাঁদা। ময়নাতদন্তকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি অনিয়মের চক্র। লাশ গ্রহণ থেকে শুরু করে সংরক্ষণ, ময়নাতদন্তের বিভিন্ন ধাপে নেওয়া হয় অবৈধ অর্থ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নিহতদের স্বজনরা। ময়নাতদন্ত প্রতি গুনতে হয় 6 থেকে 7,000 টাকা, কিংবা কখনো কখনো তারও বেশি। লাশটা নামাইতে ওনাদেরকে টাকা দিতে হয়, লাশটা উড়াইতে ওনাদের বকশিশ দিতে হয়। সরকারি হসপিটাল হইয়া যদি টাকা চায় তাহলে আমরা কোথায় গিয়ে আমরা সেবাটা পাবো? বলছে যে 5-6 টাকা লাগবে এটা করতে। সবচেয়ে গুরুতর অভিযোগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গকে ঘিরে। হাসপাতালটির মর্গে সহকারী হিসেবে আউটসোর্সিংয়ে একমাত্র নিয়োগপ্রাপ্ত জীবন ওরফে জানুলাল। আবার তার সহকারী হিসেবে রয়েছেন সেলিনা নামে বহিরাগত এক নারী। অভিযোগ রয়েছে মর্গের একচ্ছত্র আধিপত্য সেলিনা ও জীবনের হাতে। তাদের প্রশ্রয় দেন খোদ হাসপাতালের ফরেনসিক চিকিৎসক ও বিভাগীয় প্রধান ডাক্তার নাসাদ জাবিন। শুধু তাই নয়, সোহরাওয়ার্দীর মর্গে ময়নাতদন্ত করতে এলে স্বজনদের একটি তালিকা ধরিয়ে দেন জীবন, যা কিনতে হবে মর্গের কাছে গড়ে ওঠা দোকান থেকে। তাদের সাথে আছে বিনিময় চুক্তি। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে একটি বডি পোস্টমর্টম করতে গেলে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের এই ধরনের একটি লিস্ট ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে বাজারের ব্যাগ, রিন পাউডার, ডেটল সাবান সহ ইত্যাদি আনুষঙ্গিক যে দ্রব্য রয়েছে সেগুলো কিনে আনতে হয়। এবং অভিযোগও রয়েছে সেসব পণ্য যে পোস্টমর্টমের কাজ সেই কাজে ব্যবহার হয় না এবং পরবর্তীতে আবারও এই ধরনের যে দোকান থেকে কেনা হয় সেখানেই ফেরত দেওয়া হয়। হাসপাতালটির মর্গের এসব অনিয়মের কারণ খুঁজতে মাঠে নামে সময় সংবাদ। পরিচয় গোপন রাখার শর্তে একজন তুলে ধরেন মর্গের ভেতরের অজানা রহস্য। হাসপাতাল আমাদের ফরেনসিকের বড় ম্যাডামকে মাসে 30,000 টাকা করে একজন দিতে হবে। তারা বড় ডিপার্টমেন্টের লোক দেখে তাদেরকে কেউ কিছু বলে না, আমাদেরকে খালি হয়রানি করবেন। আমরা টাকাটা কোথায় পাবো? যারা লাশ নিয়ে তাদের কাছ থেকে আদায় করতে হয়। আপনি যদি টাকা না দেন আপনি লাশ সেলাই করবো না, টানা দিয়ে ছেড়ে দিব। তখন ভয় দেখাই, তখন টাকা দেয়। এই কর্মচারীর বক্তব্যের সূত্র ধরে বেরিয়ে আসে আরো ভয়াবহ তথ্য। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে যারা কাজ করেন তারা সরকারি নিয়োগপ্রাপ্ত নন। অভিযোগ আছে মর্গের সহকারীদের চাপ দিয়ে মাসিক 30,000 টাকা আদায় করেন ফরেনসিক চিকিৎসক ডাক্তার নাসাদ জাবিন। আমরা কাজ করি, যে যা দেয় খুশি হয়ে ওটা দিয়ে আমাদের চলে, তো 500 দেয়, 100 দেয়।
এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য নিতে ডাক্তার নাসাদ জাবিনের মুখোমুখি হয় সময় সংবাদ। আপনার নিচে থেকে ইয়াটা নিয়ে এসেছেন প্রিন্সিপালের পারমিশন আপনি অনুমতি পত্র নিয়ে আসেন না ওটা ছাড়া আমার কথা বলার অনুমতির জন্য অধ্যক্ষের কাছে যেতে বলে সটকে পড়েন তিনি। সাংবাদিক পরিচয় পাওয়ার পর অধ্যক্ষ 2 দিন পর যেতে বলেন। আপনাকে ঘিরে কিছু অভিযোগ আসছিল তো, যদি একটু কথা বলতেন আমার সঙ্গে। লিখিত পারমিশনটা নিয়ে আসেন। এর প্রায় আধা ঘন্টা পর অধ্যক্ষের কক্ষ থেকে বের হন ডাক্তার নাসাদ জাবিন। স্যারের পারমিশন ছাড়া আমাদের কোনো কথা। অভিযোগগুলো তো আপনার বিষয় ম্যাম, আপনি যদি কথা না বলেন তাহলে আমি। আপনি স্যারের পারমিশনটা নিয়ে আসেন, তথ্য অধিকার আইন আসছে না একটা, তথ্য ওই ফর্মটা ফিল আপ করে নিয়ে আসেন। হত্যা, আত্মহত্যা কিংবা যে কোনো প্রশ্নবিদ্ধ মৃত্যুর সঠিক কারণ জানতে করা হয় ময়নাতদন্ত, কিন্তু এই ময়নাতদন্তকে ঘিরে রয়েছে নানা অনিয়ম আর হয়রানির অভিযোগ। এখানে ময়নাতদন্ত করতে আসা স্বজনরা অভিযোগ করেন, ময়নাতদন্ত করতে গেলে ময়নাতদন্তের যেই সহকারীরা রয়েছেন তাদের হয়রানির শিকার হতে হন। এখন প্রশ্ন থেকেই যায়, অতি স্পর্শকাতর এই খাতে সরকার কবে নজর দেবে? কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ায় কক্সবাজারে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজারে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজারে 3 নম্বর সতর্ক সংকেত এখনো পর্যন্ত জারি রয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস যেটি বলছে, গত 24 ঘন্টায় 277 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি অতি ভারী বৃষ্টিপাতের যে সীমা রয়েছে 89, সার চেয়েও বেশি, বিশেষ করে 277 মিলিমিটার যে বৃষ্টিপাত সেটি অনেকটাই বেশি বলছে কক্সবাজার আবহাওয়া অফিস। এবং এই বৃষ্টিপাতের মাত্রা আগামী 2-3 দিন থাকতে পারে। এরই মধ্যে আমরা লক্ষ্য করছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে বিশাল বিশাল ঢেউ, প্রায় 1 কিলোমিটার দূর থেকে এসে ঢেউয়ের মাত্রা উপকূলে এসে আঘাত করছে। এখন ভাটা চলছে, ভাটার মাঝেও কিন্তু আমরা দেখছি সাগরের যে উত্তাল সেটি কিন্তু অনেক বেশি। কক্সবাজার সমুদ্র সৈকতে যে 3টি পয়েন্ট রয়েছে সব পয়েন্টেই কিন্তু লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। বিপজ্জনক এলাকার লিখে আমরা দেখতে পাচ্ছি সতর্ক করা হচ্ছে লাইফগার্ডরা। একই সঙ্গে কিটকোট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু অনেকটাই ফাঁকা। কক্সবাজারে গত যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত এবং ভূমিধসের ঘটনা এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন যেটি জানিয়েছে, এখন পর্যন্ত তারা প্রস্তুতি সভা শেষ করেছে এবং শুকনো খাবার থেকে শুরু করে যে আশ্রয় কেন্দ্র খোলা থেকে শুরু করে সব কিছু তারা প্রস্তুতি নিয়ে নিয়েছে। এবং আমরা এই আজ সকাল পর্যন্ত আমরা দেখছি থেমে থেমে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে এবং বাতাসের যে বেগ সেটি অনেক বেশি। এবং যে কক্সবাজারের উখিয়ার যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলোতে যাতে প্রাণহানি ঠেকানো যায় সেজন্য মাইকিং থেকে শুরু করে এরই মধ্যে 489 রোহিঙ্গা পরিবারকে সরানো হয়েছে। এবং কক্সবাজার শহরে যে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস করছে সেসব জায়গা থেকে মানুষজনকে সরে যাওয়ার জন্য এরই মধ্যে মাইকিং গতকাল থেকে শুরু হয়েছে, আজও পর্যন্ত চলছে। এই পরিস্থিতিতে কিন্তু প্রশাসন যেটি বলছে, মানুষের মৃত্যু ঝুঁকি যাতে কমিয়ে আনা যায় তারা সর্বোচ্চ চেষ্টা করছে। তবে উপকূলে 25 থেকে 30টি গ্রাম পানিতে নিমজ্জিত হয়েছে, সে তথ্যটি পাওয়া গেছে। তবে সেখানকার সব ধরনের সহযোগিতা করছে প্রশাসন। তো এই ছিল আমার কাছে সব শেষ। যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতের সামনে থেকে। বর্ষা এলেই ভাটির জনপদে আতঙ্ক হয়ে ধরা দেয় উজানের ঢল। ফল ফসলের ক্ষেত ভাসিয়ে মানুষের আশ্রয়টুকু কেড়ে নেয় নদী ভাঙন। বর্ষার ঢল আর ঘূর্ণিপাকে সর্বশান্ত হয়ে পড়ে সাধারণ মানুষ। অথচ বিশ্বের অনেক দেশে নদী ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে অভিশাপের বদলে আশীর্বাদে পরিণত হয়েছে নদ নদীর পানি। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহেল রানা। প্রতি বর্ষায় উজানের ঢল দুমড়ে মুচড়ে তছনছ করে ভাটির জনপদ। যমুনা ব্রহ্মপুত্রের দাতালো কামড়ে গ্রামের পর গ্রাম চলে যায় নদী গর্ভে। উদ্বাস্তু হয় অসংখ্য মানুষ, ছিন্ন ভিন্ন হয় মানচিত্র। কেন এত আগ্রাসী হয়ে ওঠে যমুনা ব্রহ্মপুত্র? এক জরিপ বলছে প্রতি বছর 721 মিলিয়ন টন পলি বহন করে ব্রহ্মপুত্র নদ, যার মধ্যে 223 মিলিয়ন টন পলি জমে প্রতি বছর নদের তলদেশ ভরাট হচ্ছে 3.9 সেন্টিমিটার। এই পলি অপসারণের উদ্যোগ না থাকায় বর্ষার জল অভিশাপ হয়ে ধরা দেয় ভাটিতে। অন্যদিকে নদ নদীর পানিকে আশীর্বাদে পরিণত করেছে পৃথিবীর অনেক দেশ। এখন বাড়ি ঘর ভাঙ্গে নিতে রব্দার রাস্তা ছিলাম, তো রাস্তাও এখন টিকতে পারে না। তো আমরা নদী এলাকার লোক কি করবো, আমরা অসহায়।
এখন কি করি, এখন পাগলা ভেসে ভাই। আগে যদি কাজ করতো তো এই জায়গাটা ভাঙতো না। নদীর তলদেশটা ভরে যাওয়ার কারণেই অল্প পানিতেই আমাদের নদীটা প্লাবিত হয়ে যায়। রুম ফর দ্য রিভার নীতিতে নদীর অববাহিকা চওড়া ও গভীর করে বিশাল ব্যারেজ জলকপাটের মাধ্যমে ধরে রাখা পানি নৌ যোগাযোগ ও কৃষিতে লবণাক্ততা দূর করতে ব্যবহার করে নেদারল্যান্ডস। নদীর উদ্বৃত্ত পানি শুষ্ক অঞ্চলে ব্যবহারের পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদন করছে চীন। খাল ও ছোট নদীগুলোর নেটওয়ার্ক করে কৃত্রিম জলাধারে বৃষ্টির পানি জমিয়ে রাখে সিঙ্গাপুর। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, মিশর ও পাশের দেশ ভারত কৃষি ও সেচ, জলবিদ্যুৎ, নৌ বাণিজ্য এবং শিল্প কারখানায় ব্যবহার করছে নদীর পানি। এসব দেশের মতো বাংলাদেশেও নদী ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে আশীর্বাদ হতে পারে বর্ষার জল। বৃষ্টি এবং বন্যার যে পানি আসে সেই পানিকে কিভাবে আমরা আমাদের বার্ষিক কাজে লাগাতে পারি সে ব্যাপারেও আমাদের একটা বিবেচনা থাকা দরকার। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, তো সেগুলোর সাথে যে শাখা নদীগুলো আছে সেগুলোকে আমাদের সংযোগ ঘটানো দরকার এবং সেগুলোই রিজার্ভার হিসেবে কাজ করতে পারে। যেহেতু পদ্মা ব্যারেজ হচ্ছে, গভর্নমেন্ট চাইলে ধাপে ধাপে এদিকেও মনোযোগ দিতে পারেন, এটা একান্তই নীতি নির্ধারণী পর্যায়ের বিষয়। দেশে মোট পানি প্রবাহের ৬৭% একাই বহন করে ব্রহ্মপুত্র নদ। যমুনা ব্রহ্মপুত্রের বুকে গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ সহ ৫ শতাধিক চরাঞ্চলে ১০ লক্ষাধিক মানুষের বসবাস। যমুনা ব্রহ্মপুত্রের তীরবর্তী এলাকায় প্রতি বছর বন্যা ভাঙনে হাজার হাজার মানুষ এলাকা ছাড়া হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। চট্টগ্রাম বন্দর থেকে ৪ বছরে আমদানিকৃত পণ্য বোঝাই ২৫০ কন্টেইনার উধাও হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে বন্দরের সঙ্গে কাস্টমস হাউজের টাগ অব ওয়ার শুরু হয়েছে। এ নিয়ে সরকারি দুইটি গুরুত্বপূর্ণ সংস্থার মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগের চিঠি চালাচালি। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদেব। বিদেশ থেকে আমদানি করা যে কোনো পণ্য চট্টগ্রাম বন্দরে আসার পর কাস্টমসের মাধ্যমে শুল্কায়ন সহ নানা প্রক্রিয়া সম্পন্ন হলে ডেলিভারি দেওয়ার রীতি। কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউজের পক্ষ থেকে বন্দরের কাছে দেওয়া এক চিঠিতে এ ধরনের পণ্য বোঝাই ২৫০টি কন্টেনারের হদিস মিলছে না বলে অভিযোগ তোলা হয়। এর মধ্যে ২০২১ সালে ৮৩টি, ২০২২ সালে ৬১টি, ২০২৩ সালে ৪০টি এবং ২০২৪ সালে ৬৬টি কন্টেনারের অবস্থান জানা যায়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়। মূলত চোরাচালান, রাজস্ব ফাঁকি সহ সন্দেহজনক পণ্যের গোপন তথ্য থাকায় এসব কন্টেনার খালাস স্থগিত বা লক করে দেওয়া হয়েছিল। ঝুঁকিপূর্ণ যেসব পণ্য চালান থাকে সেটা প্রি হিস্ট্রি দেখা হয়, ইনফরমেশন ঘাটা হয়, বিভিন্ন ধরনের তথ্য উপত্য যাচাই বাছাই করেই আসলে লক দেওয়া হয় কোনো কনসাইনমেন্ট। এদিকে বন্দরের তথ্য অনুযায়ী কাস্টমসের অভিযোগ তোলা ২৫০টি কন্টেনারের ১৬৪টি পণ্য চালানের মাধ্যমে ২৯৩ বক্স এফসিএল এবং ৮৩টি পণ্য চালানে এলসিএল কার্গো রয়েছে। এর মধ্যে কাস্টমস আউটপাসের মাধ্যমে ৮৮টি কন্টেনার ডেলিভারি দেওয়া হয়েছে। ৭০টি কন্টেনার বিভিন্ন প্রাইভেট ডিপোতে হস্তান্তরের পাশাপাশি ১৩১টি কন্টেনার বন্দরের ইয়ার্ডে রয়েছে। এছাড়া কাস্টমসের দেওয়া চিঠিতে ৪০টি চালানের ভুল বিএল নম্বর দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এমনকি একটি কন্টেনারও হারিয়ে যায়নি বলে দাবি বন্দরের এ কর্মকর্তার। এ নিয়ে সোমবার সন্ধ্যায় কাস্টমসকে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কোনো কন্টেনার বা পণ্য চালান মিসিং এ ধরনের কোনো বিষয় কিন্তু এখানে নেই। কাস্টমস কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট পণ্য চালানের তথ্য আমাদের কাছে জানতে চেয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা বিস্তারিত তথ্য কাস্টমস কর্তৃপক্ষকে জানিয়েছি। আমদানিকৃত পণ্য বোঝাই কন্টেনার হদিস না পাওয়া নিয়ে বন্দর এবং কাস্টমসের এই চিঠি চালাচালিতে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। এক্ষেত্রে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্য যেমন গায়েব করার নিয়ম নাই, তেমনি আমদানি করা কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে আমদানিকারকরা পড়ছে ক্ষতির মুখে। এই অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিশদ অনুসন্ধান ও তদন্তের মাধ্যমে জটিল এই পরিস্থিতির সুরাহা চান ব্যবসায়ী নেতারা। কন্টেনার উধাও হওয়ার পেছনে দুষ্টচক্র থাকতে পারে এবং এই দুষ্টচক্রের সাথে কারা জড়িত, এর পিছনে কারা ইনভলভ, এটা তো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বলতে হবে। চোরাচালানির সাথে যুক্ত আছে তারা কিন্তু অনেক সময় কন্টেনারের যে পণ্য, সেটা যে পণ্য নিয়ে আসে সেই পণ্যটা সাধারণত তারা ডিক্লেয়ার দেয় না। আমরা যারা ব্যবসায়ী আছে আমরাও চাই এই ধরনের যে জটিলতাগুলো আছে ভবিষ্যতে যেন না হয়। বছরে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি পণ্য বোঝাই ৩৪ থেকে ৩৫ লাখ কন্টেনার হ্যান্ডেলিং হয়। এসব কন্টেনার বন্দরের প্রবেশ কিংবা ডেলিভারি নিতে অতিক্রম করতে হয় অন্তত ৪ স্তরের নিরাপত্তা
নিরাপত্তা বলয় এমনকি চোরাচালান কিংবা শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণার সন্দেহ হলে এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেম সফটওয়্যারের পণ্যের ডেলিভারি আটকে দিয়ে কায়িক পরীক্ষা করে কাস্টমস কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে চরম অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। এদিকে নিম্নমানের কাজের বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য এবং আবির হামজার ছবিতে রিপোর্ট। সড়কের নির্মাণ কাজের বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে মাটি। দিনাজপুর নবাবগঞ্জ শালকুড়িয়া ইউনিয়নের ফুটানি মোড় এলাকা থেকে খায়রুলের বাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান রাজশাহী বরেন্দ্র কনস্ট্রাকশন। তবে সড়ক সংস্কারের নানা অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। এতে শুষ্ক আবহাওয়ায় প্রচণ্ড ধুলাবালি আর সামান্য বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে রয়েছেন কয়েক হাজার পথচারী। যানবাহন চলাচলও প্রায় বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও অসুস্থ রোগীরা। আমরা স্কুলে যাইতে পারি না কাদার জন্য, আত্মীয় স্বজন আসতেছে না, মেয়ে ছেলে বিয়ে হচ্ছে না, মোটরসাইকেল সব উল্টে যায়, মানুষ চলাফেরা করবে, স্কুলে যাবে, এ ধরনের কোনো পরিস্থিতি নেই। অন্য জায়গায় 1000-1200 টাকা ধান, আমাকে 700-800 টাকা ধান বিক্রি করবেন। আছে বালি ফেলার জন্য কন্ট্রাক্টর লোক পাঠাইছিল, কিন্তু এই বালি ছিল না, এগুলা ছিল হচ্ছে মাটি। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। আর নিম্নমানের সামগ্রী দিয়ে কোনো প্রকার কাজ করার সুযোগ নেই জানিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। এই অভিযোগটা সম্পূর্ণই একটা ভিত্তিহীন, মাল তো ওখানে ফেলাই আছে, সবার চোখে দেখা জিনিস। ঠিকাদার সাহেবকে আমরা চিঠিও দিয়েছি যে 2-3 গাড়ি বালু উনি ফেলাইছে বেডে, সেটা অপসারণ করে নতুন করে বালু ফেলবে। এটা তদন্ত করা হবে এবং যদি কোনো ধরনের অনিয়ম পাওয়া যায় সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলজিইডির অধীনে 2 কিলোমিটার এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2,20,00,000 টাকা। সময় সংবাদ, হিলি। রংপুরের বিভিন্ন হাটবাজার ও বাগানে জমে উঠেছে হাড়িভাঙা আমের বেচাকেনা। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। উত্তরের জেলা রংপুরের ঐতিহ্যবাহী আঁশবিহীন আম হাড়িভাঙ্গা, আপনাদেরকে জানিয়ে রাখি সেই আম প্রতি বছরের মতো কিন্তু এবছরও জুনের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই বাজারে আসা শুরু হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে আছি রংপুর নগরীর যে টার্মিনাল আমের আড়ত রয়েছে সেখানে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু যে ঐতিহ্যবাহী রংপুরের যে হাড়িভাঙ্গা আম জিআই পণ্য হিসেবে ঘোষিত, সেই আম কিন্তু এখানে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বেচা বিক্রিতে জমে ওঠে। এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা আসেন এবং মূলত এখানে স্থানীয় পাইকার রয়েছেন, খুচরা বাজারে পাইকার রয়েছেন, তারাও কিন্তু আম বিক্রি করে। শুধু হাড়িভাঙ্গা না, হাড়িভাঙ্গা আমের পাশাপাশি আম রূপালী আম রয়েছে এবং তার পাশাপাশি ব্যানানা ম্যাঙ্গো আম রয়েছে। প্রতিটা আমই এখানকার আমই সুস্বাদু। এবং আমি যদি একটু দামের ক্ষেত্রে বলে রাখি, এখন কিন্তু হাড়িভাঙ্গা আম প্রতি কেজি আম কিন্তু খুচরা পর্যায়ে 80 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে এবং মন বিক্রি হচ্ছে পর্যায়ক্রমে 3200 থেকে 3500 টাকা কিন্তু মন বিক্রি হচ্ছে। এবং আমরা দেখেছি কিছুদিন আগে এই আমের দাম কিছুটা কম হলেও এখন আসলে দিন যত যাচ্ছে ততই কিন্তু আসলে এই আমের দামটা কিন্তু একটু বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আম রূপালী আম রয়েছে, সেটাও কিন্তু 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং 2700 থেকে 2800 টাকা মন কিন্তু বিক্রি করছেন পাইকাররা। এবং জেলা ছাড়াও জেলার বিভিন্ন জেলাগুলোতে, রাজশাহী বিভিন্ন বিভাগগুলোতে যাচ্ছে আম, এছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলাগুলোতে আম যাচ্ছে, ক্যারেটে করে আম বিক্রি করছেন। আমি বলে রাখি যে কিছুদিন আগে কিন্তু ক্যারেটে যে আম সেটা কিন্তু 10 কেজি আম ক্যারেট প্রতি কিন্তু 1000 টাকা করে বিক্রি করছেন। বিভিন্ন উদ্যোক্তারাও যখন এই হাড়িভাঙ্গা আমের সিজন চলে আসে উত্তরের জেলা রংপুরে, তখন কিন্তু তারাও মৌসুমী ব্যবসায়ী হিসাবে রূপান্তরিত হন এবং হাড়িভাঙ্গা আমের যে বেচা বিক্রি সেটাও এবার কিন্তু আসলে তুলনামূলক যারা সংশ্লিষ্টরা যারা বলছেন 300 কোটি টাকার বেশি কিন্তু এবার হাড়িভাঙ্গা আমের যে বেচা বিক্রি সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সবকিছু মিলে রংপুরের এই যে টার্মিনাল রয়েছে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে হাড়িভাঙ্গা আম সহ বিভিন্ন আমি বেচা বিক্রিতে একেবারে জমে ওঠে। তো সবকিছু মিলে এই ছিল রংপুর থেকে আমার কাছে থাকা হাড়িভাঙ্গা আমের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে। ইরানের পবিত্র ধর্মীয় নগরী কোমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। শোক মিছিলে সমবেত হয়েছেন লাখো মানুষ। কোম থেকে মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। বৃহস্পতিবার দাফন সম্পন্ন করা হবে জন্মস্থান মাশহাদে।
এদিকে ইরানের বিচার বিভাগ প্রধান নিয়োগের পুনর্নিয়োগ দিয়েছে মুস্তাফা খামেনি প্রশাসন। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের তৃতীয় দিনে তেহরানের রাজপথে নামে কয়েক লাখ মানুষ। কালো পোশাকে শোক মিছিল, ইরানের পতাকায় মোড়ানো কফিন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানী। অনেকেই খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন। লাখ লাখ মানুষের ভিড়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে প্রায় 50,000 মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তবে কোনো বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। কড়া নিরাপত্তার মধ্যে বিপ্লবী গার্ডের সদস্যরা পুরো শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করেন। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বর্তমানে ইরানের পবিত্র ধর্মীয় নগরী কোমে। সেখানে জামকারান মসজিদকে কেন্দ্র করে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার পরদিন মরদেহ নেওয়া হবে ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায়। সেখানে শিয়া মুসলিমদের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোতে শ্রদ্ধা জানানো হবে। শেষ পর্যায়ে নিজ শহর মাশহাদে দাফন করা হবে সাবেক সর্বোচ্চ নেতাকে। শিয়া ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ইরানের বাইরে ইরাককে অন্তর্ভুক্ত করায় এবারের শেষ যাত্রা আগের যে কোনো রাষ্ট্রীয় শেষকৃত্যের তুলনায় ভিন্ন মাত্রা পেয়েছে। শোকানুষ্ঠানের মধ্যেই 5 বছরের জন্য পুনরায় প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন গোলাম হোসেইন মোহসেনি এজেই। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অনুমোদনের পর তিনি দায়িত্বে বহাল থাকেন। দুর্নীতি বিরোধী অভিযান, বিচার ব্যবস্থার সংস্কার এবং বিদেশি আগ্রাসনের বিচার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিশ্চিত করতে এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের হামলার সাহস না পায়। এদিকে ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানি শোকবার্তায় খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাকে মুসলিম বিশ্বের একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে উল্লেখ করেন। তার এই বার্তাকে ইরান ইরাকের ধর্মীয় সম্পর্ক এবং শিয়া বিশ্বের ঐক্যের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। মিশরের বিপক্ষে রাউন্ড অফ 16-এর বৈতরণী পেরিয়ে এবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য আর্জেন্টিনার। গেল ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আনতে চাচ্ছেন স্কলোনি। তাই নতুন ফরমেশন আর টেকটিক্সে দেখা যেতে পারে টিম আর্জেন্টিনাকে। অন্যদিকে বিশ্বকাপের নকআউট পর্বে পাওয়া প্রথম জয়ের রেকর্ডটি আরও লম্বা করতে চায় মিশর। আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 10টায়। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের প্রতিবেদন। কেপ ভার্দের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়া আর্জেন্টিনা রাউন্ড অফ 16 শুরুর আগে কাজ করেছে তাদের ভুলগুলো নিয়ে। বিশেষ করে একাদশ সিলেকশনে যে অপরিপক্কতার পরিচয় দিয়েছে টিম ম্যানেজমেন্ট, তা নিয়ে হয়েছে বেশ কাটাছেঁড়া। নতুন কম্বিনেশন সেট করতে বেস ক্যাম্পে গিয়ে যেমন পরীক্ষা নিরীক্ষা চলেছে ঢের, তার টের পাওয়া গেছে আটলান্টা পা রেখেই আর্জেন্টিনার সিরিয়াস অনুশীলনে। সূত্র বলছে রাউন্ড অফ 16-এ ইজিপ্ট ম্যাচে অন্তত 3 পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তে। আস্থার প্রতীক হয়ে উঠতে না পারায় এই ম্যাচে শুরুর একাদশে জায়গা হারাচ্ছেন লাউতারো মার্তিনেজ আর থিয়াগো আলমাদা। এটা প্রায় নিশ্চিত। তাদের জায়গায় আসছেন হুলিয়ান আলভারেজ আর লিয়ান্দ্রো পারেদেস। ফাকুন্দো মেদিনা সাইডলাইনে থাকতে পারেন মাসেল ক্র্যাম্পের জন্য। তার পরিবর্তে শুরু করবেন নিকোলাস তালিয়াফিকো। নিকো গঞ্জালেসের অ্যাঙ্কেল টুইস্ট নিয়েও অস্বস্তি আছে টিম ম্যানেজমেন্টের মাঝে। তবে যে স্কোয়াড আছে স্ক্যালোনির হাতে, আপাতত তার উপর ভর করেই কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। এই দলটা শিরোপার জন্য বহু বছর ধরেই দাবিদার, এমনটাই স্বাভাবিক। আমরা আমাদের 4 ম্যাচে জিতেছি, তবে জিতলেও উন্নতির জায়গা রয়েছে। ইজিপ্ট কঠিন প্রতিপক্ষ আর আমরা সতর্ক। ইজিপ্টের কাছে এবারের বিশ্বকাপ এরই মধ্যে মধুর স্মৃতি উপহার দিয়েছে। নকআউট পর্বে প্রথমবারের মতো জয় পাওয়া দলটা ফুরফুরে মেজাজ নিয়ে মাঠে নামবে মেসিদের সামলাতে। একই সঙ্গে দলে মো সালার মতো ফুটবলার তাদের আত্মবিশ্বাসের পালে যোগাচ্ছে বাড়তি হাওয়া। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউটে জিতে আসা দলটা বেশ সাবধান আর্জেন্টিনাকে নিয়ে। দিন শেষে আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের প্রতি পূর্ণ সম্মান। তবে সম্মান রেখেই বলছি, আমাদেরও নিজস্ব ধরন আছে। তাদের শক্তির জায়গা জানি এবং সামলাতেও প্রস্তুত। এখন পর্যন্ত ইজিপ্টের সঙ্গে 2 বার দেখা হয়েছে আর্জেন্টিনার। 2 বারই জিতেছে তারা, যার শেষটা এসেছে 2008 সালে ফিফা ফ্রেন্ডলি থেকে 2-0 ব্যবধানে। কেপ ভার্দের বিপক্ষে কঠিন একটা ম্যাচের পর আর্জেন্টিনা এখন বেশ সাবধানী ইজিপ্ট ম্যাচ নিয়ে। এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন লুকা মদ্রিচ, নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসিকেও যাতে মধ্যপথে বিদায় নিতে না হয়,
এজন্য গুরু দায়িত্বটা পালন করতে হবে তার সতীর্থদের, একই সঙ্গে দৃষ্টি রাখতে হবে টিম ম্যানেজমেন্টকেও। এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ মুহূর্তের গোলে হার পর্তুগালের। বিশ্বকাপ থেকে বিদায়ে অশ্রুসিক্ত রোনালদোর। কোয়ার্টারে স্পেন যুক্তরাষ্ট্রকে হারালো বেলজিয়াম। রাতে আর্জেন্টিনার সামনে মিশর। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে একদিনে 193টি ভূমিধস। পাহাড়ে বাসিন্দাদের সরে যেতে মাইকিং। বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা। বন্দরবানের পর্যটন কেন্দ্র বন্ধ। ইরানের পবিত্র ধর্মীয় নগরী কোমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। শোক মিছিলে লাখো মানুষের ঢল। কাল নেওয়া হবে ইরাকের কারবালায়। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আলিফ, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।